কাহিনীর শুরুতে আমরা এক দম্পতি ম্যাট এবং কেটকে দেখি। তারা নিউ ইয়র্কে তাদের নতুন ঘরে থাকতে এসেছিল। নতুন ঘরে বিবাহ জীবনের সূত্রপাত করে তারা খুবই খুশি ছিল। তাদের এই নতুন ঘরে একটু রিনোভেশন এবং রিপেয়ারিং এর দরকার ছিল, তাই তারা ঘর সাজাতে শুরু করে। রান্নাঘর গোছানোর সময় ক্যাবিনেটের মধ্যে কেট একটা মরা পাখি দেখতে পায়। তাকে সে বাগানে মাটি খুঁড়ে পুঁতে দিতে যায়। ঠিক তখনই জানালা দিয়ে ম্যাট কেটকে ডেকে পাঠায়, তাই সে ম্যাটের দিকে তাকায়। কিন্তু যখন সে পুনরায় পাখিটির দিকে তাকায়, সে দেখে পাখিটি সেখানে ছিলই না। অপরদিকে ঘরের বেকার জিনিসপত্র বাইরে ফেলতে ফেলতে ম্যাট দেয়ালে কিছু দেখতে পায়। তাকে ভালো করে দেখার জন্য সে দেওয়ালের ওয়ালপেপার ছিঁড়ে ফেলে। সেখানে সে খুবই অদ্ভুত চাবিওয়ালা একটা দরজা দেখতে পায়। সেই দরজা খোলার জন্য ম্যাট ফেলে দেওয়া জিনিসপত্র থেকে দরজার চাবি খুঁজতে থাকে। চাবি পাওয়ার সাথে সাথেই সে দরজার কি হলে চাবি ঢুকিয়ে দেয়। তারপর সে কেটকেও ডেকে পাঠায়। তারা একসাথে সেই দরজা খোলে। ঠিক তখনই ঘরের সমস্ত আলো টিমটিম করতে শুরু করে। আলোর সমস্যার সমাধান করার জন্য ম্যাট পাওয়ার কোম্পানিকে ফোন করে। অপরদিকে সেই রুমের দিকে তাকিয়ে কেট ভয় পায়। সেও ম্যাটের পিছু পিছু চলে যায়। পরের দিন তাদের আলোর সমস্যা দূর করার জন্য পাওয়ার কোম্পানি থেকে এক অপারেটর আসে। সে দেখে বেসমেন্টের সমস্ত তার একে অপরের সাথে খুব অদ্ভুতভাবে যুক্ত ছিল। সেটাকে দেখতে অনেক পুরনো দিনের মনে হচ্ছিল। নেট অপারেটরকে আলো ঠিক করতে বললে অপারেটর জানায় আজ পর্যন্ত সে এমন তার আগে দেখেনি। সেখান থেকে যাওয়ার আগে অপারেটর ম্যাটকে সাবধান করে বলে সেই ঘরের পূর্বের মালিকের হত্যা সেখানেই হয়েছিল। এই অবাক করা কথা শুনে ম্যাট এই ঘর সম্পর্কে নেটে রিসার্চ করা শুরু করে দেয়। একটা পুরনো খবরের কাগজ পড়ে ম্যাট জানতে পারে সেই ঘরে থাকা পূর্বের দম্পতির নাম পল এবং মেডেলিন, কিন্তু আসামির আসল পরিচয় জানা যায়নি। তার নাম ছিল জন। ম্যাট একজন আর্টিস্ট ছিল, তাই সে একটা কাগজে জনের ছবি আঁকার চেষ্টা করে। কিছুক্ষণ পর আরাম করার জন্য সে সেই অদ্ভুত রুমে যায়। সেখানে বসে বসে সে এক বোতল মদ খায়, কিন্তু তার আরও এক বোতল মদ খাওয়ার ইচ্ছে জাগে। তখনই সেই ঘরের আলো আবার টিমটিম করতে শুরু করে এবং তার সামনে আরও এক বোতল মদ এসে হাজির হয়। এসব দেখে ম্যাট খুবই অবাক হয়ে যায়। সেই বোতলকে ভালো করে পরীক্ষা করে। ম্যাট বুঝতে পারে এই রুম সমস্ত ইচ্ছাকে পূরণ করার ক্ষমতা রাখে। অপরদিকে লিভিং রুমের আলো টিমটিম করা শব্দে কেটের ঘুম ভেঙে যায়। ম্যাটকে নিজের কাছে দেখতে না পেয়ে সে তাকে খোঁচার জন্য উপরে যায়। সেখানে গিয়ে সে দেখে সেই অদ্ভুত রুম নতুন নতুন জিনিসে ভরে গিয়েছে এবং সেই সব কিছুর মাঝে ম্যাট খুবই খুশি ছিল। সে কেটকে ভ্যানককের মূল্যবান চিত্র দেখিয়ে জানায় সেই রুমের কাছে যে কোনো ইচ্ছাকে পূরণ করার ক্ষমতা আছে। কিন্তু কেট সবকিছুই ম্যাটের কোনো ইয়ার্কি ভেবে হেসে উড়িয়ে দেয়। কিন্তু তার হাজবেন্ডের গম্ভীরতা দেখে সে তার কথা যাচাই করার জন্য $1000 চায়। কেটের চাওয়া টাকা ম্যাট পুরো রুমে খুঁজতে থাকে। অবশেষে সে পেয়েও যায়, কিন্তু তাতেও কেটের বিশ্বাস হয় না। পুনরায় সে $1 মিলিয়ন চায়। প্রথমবারের মতো এবারও তারা $1 মিলিয়ন পেয়ে যায়। তারা রাতারাতি কোটিপতি হয়ে যায়। কিন্তু এসব দেখে কেট ভয় পেয়ে যায়। সেই রুম থেকে সে বেরিয়ে যায়। ম্যাট কেটের কাছে গিয়ে তাকে বোঝানোর চেষ্টা করে সেই রুম থেকে পাওয়া জিনিসপত্র টাকা দিয়ে তারা খুব ভালোভাবে জীবনযাপন করতে পারবে। তারপর তারা দুজন সারা দিন সেই রুমে থেকে তাদের ইচ্ছা মতো জিনিস চাইতে থাকে। তাদের এক উইশে সেই রুমে নতুন জামাকাপড়, দামি শ্যাম্পেন, মূল্যবান জিনিসপত্র এবং টাকা চলে আসতো। ম্যাট এবং কেটের খুশির ঠিকানা থাকে না, কারণ পৃথিবীর সকল মূল্যবান জিনিস এখন তাদের হাতের মুঠোয়। রাত্রিবেলা কেট ম্যাটকে জিজ্ঞাসা করে সেই রুম এত সহজে কি করে তাদের ইচ্ছা পূরণ করে দেয়, কিন্তু ম্যাট তাকে এসব বিষয়ে ভাবতে বারণ করে। পরের কিছুদিন তাদের জীবনে এমনভাবেই কাটতে থাকে। প্রত্যেকবারই যখন তারা কিছু উইশ করে তাদের বেসমেন্টের আলো টিমটিম করতে থাকে এবং সাথে সাথেই তাদের সব ইচ্ছা পূরণ হয়ে যায়। রাতারাতি পাওয়া এই খাজানার খুশিতে তারা সারাদিন পার্টি করত, নাচত, গাইত এবং খুব আনন্দ করে দিন কাটাতো। কিন্তু তাদের এই খুশি বেশি দিন টিকল না। ধীরে ধীরে কেট তার জীবনে একটা শূন্যতা অনুভব করে। তখন ম্যাট তাকে একটা বাচ্চার বিছানা উপহার হিসেবে দেয়, যার অর্থ তাদের একটা বাচ্চার জন্য চেষ্টা করা উচিত। কিন্তু তা দেখে খুশি হওয়ার বদলে কেট রেগে গিয়ে ঘর ছেড়ে চলে যায়, কারণ সেই ঘটনার আগেই তার দুবার মিসক্যারেজ হয়ে গিয়েছিল। কিছুক্ষণ পর কেট ঘরে ফিরে আসে এবং উইশিং রুমে গিয়ে একটা বাচ্চার উইশ করে। যখন ম্যাট এই কথা জানতে পারে সে কেটের উপর খুব রেগে যায়, কারণ কেট তাকে জিজ্ঞাসা না করেই একটা বাচ্চার উইশ করে ফেলেছিল। এই কথায় তাদের দুজনের মধ্যে অনেক কথা কাটাকাটি হয়। কেট জানায় সে এই শর্টকাট নিয়েছে যাতে তাকে মিসক্যারেজ কিংবা লেবার পেনের যন্ত্রণা সহ্য করতে না হয়। সে আরও বলে এই বাচ্চাটা তাদের জীবনে এলে তারা খুব খুশি হবে, কিন্তু ম্যাট তার সাথে একমত হয় না। সে ওই বাচ্চাটাকে রুমে নিয়ে গিয়ে তাকে উধাও করার জন্য উইশ করতে বলে। অনেক কথা কাটাকাটির পর তারা দুজন সেই রুমে যায়, কিন্তু কেট সেই বাচ্চার উধাও হয়ে যাওয়ার উইশ করতে পারে না। সে কাঁদতে কাঁদতে বাচ্চাটিকে ম্যাটের কাছে দিয়ে দেয়। বাচ্চা কোলে নিয়ে ম্যাটও আবেগী হয়ে যায়। সেও তাকে উধাও করার উইশ করতে পারে না। ম্যাট বাচ্চাটিকে পুনরায় কেটের কাছে ফিরিয়ে দেয়। অবশেষে তারা দুজন বাচ্চাটিকে নিজেদের কাছে রাখার জন্য রাজি হয়ে যায়। এভাবেই রাতারাতি তারা দুজন একটা বাচ্চার পিতামাতা হয়ে যায়। পরবর্তী সিনে ম্যাটের নজর তার অসম্পূর্ণ আঁকার দিকে পড়ে। যেখানে সে জনের ছবি আঁকার চেষ্টা করছিল তা দেখে সে পুনরায় রিসার্চ করা শুরু করে দেয়।
সে জানতে পারে আসামি জন আর এখনও বেঁচে আছে এবং সে কোনো সাইকিয়াট্রিক হসপিটালে ভর্তি আছে। অপর এক আর্টিকেলে লেখা ছিল জনের মতে একটা রুম তাকে দিয়ে হত্যা করিয়েছে। এটা জানার সাথে সাথেই ম্যাট জনের সাথে দেখা করার জন্য বেরিয়ে পড়ে, যাতে সে ওই রুমের ব্যাপারে আরও বেশি তথ্য জোগাড় করতে পারে। হসপিটালে যেতেই সেখানকার নার্স ম্যাটকে জানায় গত ৪৫ বছর ধরে নিউজ রিপোর্টার ছাড়া অন্য কেউ জনের সাথে দেখা করতে আসেনি। এটা শুনে ম্যাটও নিজেকে একজন রিপোর্টার বলে পরিচয় দেয়। অবশেষে বৃদ্ধ হয়ে যাওয়া জনের সাথে তার মুখোমুখি দেখা হয়। ম্যাট তাকে সেই ঘর, বিশেষত সেই মিস্টেরিয়াস রুমের ব্যাপারে জিজ্ঞাসা করে। এক অদ্ভুত হাসি হেসে জন জানায় সে বহু বছর এই সময়ের অপেক্ষা করছিল। যখন ম্যাট তাকে পলকে মারার কারণ জিজ্ঞাসা করে তখন সে জানায় তাছাড়া তার কাছে আর কোনো উপায় ছিল না। বেশি কথা না বাড়িয়ে সে যত তাড়াতাড়ি সম্ভব ম্যাটকে সেই ঘর ছেড়ে দিতে বলে। সে ম্যাটকে বলে যে সকল মানুষদের ইচ্ছা পূরণ হয় না তাদের থেকেও বেশি ভয়ানক হয় তারা যাদের সকল ইচ্ছা পূরণ হয়ে যায়। এরপর ঘরে ফেরার সময় ম্যাট একটা গ্যাস স্টেশনে গিয়ে গ্যাস নেওয়ার জন্য দাঁড়ায়, কিন্তু যখন সে টাকা বের করার জন্য পকেটে হাত দেয় সে দেখে তার সমস্ত টাকা ছাইয়ে পরিণত হয়েছে। তা দেখে সে তাড়াতাড়ি ঘরে ফিরে যায় এবং সেই কথা প্রমাণ করার জন্য সে ঘরে রাখা সমস্ত টাকা বাইরে ফেলে দেয়। সে ভ্যানককের সেই পেন্টিংকেও দরজার বাইরে রেখে দেয়। সেই সমস্ত জিনিসকে ছাইয়ে পরিণত হতে দেখে ম্যাট বুঝে যায় সেই রুম থেকে পাওয়া কোনো জিনিসই সে ঘরের বাইরে নিয়ে যেতে পারবে না। তেমন করলে সমস্ত জিনিসের বয়স বেড়ে একসময় তা ছাইয়ে পরিণত হয়ে যাবে। ম্যাট রেগে গিয়ে সেই রুমের দেয়াল ভেঙে দেয় যাতে সে রুমের রহস্য উদ্ঘাটন করতে পারে, কিন্তু তার মধ্যে সে জট পাকানো তার ছাড়া আর কিছুই দেখতে পায় না। সেই তারের উৎস খুঁজে বের করা ম্যাটের পক্ষে অসম্ভব ছিল। তখন সে দেওয়ালের কিছু ওয়ালপেপার ছিঁড়ে দেয়। সেখানে সে সেই ঘরের একটা ম্যাপ দেখতে পায়। সেই সমস্ত তারের কানেকশনের ব্যাপারে জানতে পারে। এরই মাঝে কেট বাচ্চাকে নিয়ে বাইরের দিকে যেতে থাকে, কিন্তু ম্যাট তাকে এই বলে আটকে দেয় যে বাচ্চাকে বাইরে নিয়ে যাওয়াটা সুরক্ষিত নয়। সে তাকে আসল কারণ বলতে পারে না। কিছুদিন পর খুব ব্যথা অনুভব করায় বাচ্চাটি কাঁদতে থাকে। ম্যাট বাচ্চাকে চুপ করানোর জন্য নিজের কোলে নিয়ে নেয় এবং বাইরে বেরিয়ে যায়, কিন্তু কিছু সেকেন্ডের মধ্যেই সেই বাচ্চা বড় হতে থাকে এবং যখন তারা পুনরায় সেই ঘরে ঢোকে তখন তারা দেখে সে একটা ৯-১০ বছরের শিশুতে পরিণত হয়ে গিয়েছে। সেদিন রাতে ম্যাট কেটকে জানায় সেই রুমে তাদের সমস্ত ইচ্ছা পূরণ করতে পারে, কিন্তু তারা সেই রুম থেকে পাওয়া জিনিস এই ঘরের বাইরে বের করতে পারবে না। এমন করলে সেই সমস্ত জিনিস ছাইয়ে পরিণত হয়ে যাবে। এসব শুনে কেটের খুব দুঃখ হয়। সে বলে তাদের বাচ্চা কোনো জিনিস নয় যাকে তারা ঘরের বাইরে বের করতে পারবে না। সে তার বাচ্চাকে নিজের ছেলের মতোই ভালোবাসে। কেট তার নাম রাখে শেন। তার পরের কিছুদিন কেট শেনকে ঘরেই পড়াশোনা করায় এবং তাকে বোঝায় শেন ঘরের বাইরে বেরোতে পারবে না, কারণ বাইরে অনেক জীবাণু আছে যেগুলো তার ক্ষতি করতে পারে। একদিন শেন বাইরে যাওয়ার জেদ করে। শেন জানায় সে জীবনে একবারও ঘরের বাইরে পা রাখেনি। ঘরের ভেতরে শুধু দেয়াল দেখা তার একদম পছন্দ ছিল না, কিন্তু তার সুরক্ষার জন্য কেটও তাকে বাইরে বের করতে দেয় না। তাই প্রতিবার ঘরের ভিতরে আসার এবং যাওয়ার সময় সে দরজার তালা লাগিয়ে দেয়, যাতে শেন ভুল করেও ঘরের বাইরে না বেরিয়ে যায়। একদিন কেট ম্যাটের অর্ডার দেওয়া একটা প্যাকেট দেখতে পায়। প্যাকেট এনে সে ম্যাটকে দিয়ে দেয়, কিন্তু দরজা বন্ধ করতে ভুলে যায়। পার্সেলের মধ্যে ম্যাট একটা নতুন বন্দুক দেখতে পায়। সে বন্দুকটাকে লুকিয়ে রেখে দেয়। এরই মাঝে কেট পিয়ানো বাজাতে ব্যস্ত হয়ে পড়ে। এই সুযোগে শেন আস্তে আস্তে সদর দরজার দিকে এগোতে থাকে। সে বাইরের পৃথিবী দেখার জন্য খুব উৎসাহিত ছিল। সে দরজার বাইরে নিজের একটা হাত বের করে, তখনই তার ওপর কেটের নজর পড়ে। সে ছুটে গিয়ে তার ছেলেকে সেখান থেকে টেনে নেয় এবং তার গলা জড়িয়ে ধরে। তাকে সুরক্ষিত দেখে কেটের খুব ভালো লাগে। শেনকে ঘরের বাইরে যাওয়া থেকে আটকানোর জন্য ম্যাট এবং কেট ঘরের সমস্ত জানালাতে কাঠের তক্তা লাগিয়ে দেয়। সেই রাত্রে যখন কেটের ঘুম ভাঙে সে দেখে শেন তার বিছানার পাশে দাঁড়িয়ে আছে। সে রাত্রে কেটের কাছে ঘুমাতে চায়। সে সারা জীবন তার মায়ের সাথে থাকতে চায়। এই কথা শুনে কেট তার গলা জড়িয়ে ঘুমিয়ে পড়ে। এরপরে কিছুদিন আমরা দেখি ম্যাট তার বন্দুক দিয়ে গুলি চালানো অভ্যাস করতে থাকে। একদিন ঘরে ফিরে সে দেখে শেন তার আর্ট স্টুডিওতে একটা কাঁচের স্নো গ্লোব নিয়ে খেলা করছে। ম্যাট চেল্লাতে শুরু করে, শেনকে সেখান থেকে চলে যেতে বলে। তার বাবার বকা শুনে শেনের হাত থেকে স্নো গ্লোব পড়ে ভেঙে যায়। আসলে ম্যাট তখনও শেনকে নিজের ছেলে বলে মেনে নেয়নি, তাই সে তার সাথে কঠোর ব্যবহার করত। অপরদিকে গ্লোব ভাঙার শব্দ শুনে কেট সেখানে চলে আসে। শেনের সাথে ম্যাটের এমন ব্যবহার দেখে সে ম্যাটের সাথে ঝগড়া করতে থাকে। সেই রাতে ঘরের চারদিকে ঘুরতে ঘুরতে শেন একটা ম্যাপ খুঁজে পায়। ম্যাপ দেখতে দেখতে সে বেসমেন্টে পৌঁছে যায়, যেখানে জট পাকানো তারের মধ্যে মেন পাওয়ার সুইচ ছিল। তারপর শেন সেই রুমে পৌঁছে যায়। সেদিন সারা রাত ঘরের আলো টিমটিম করতে থাকে, কিন্তু গভীর নিদ্রায় থাকার ফলে কেট এবং ম্যাট কিছুই বুঝতে পারে না। পরের দিন সকালে ঘুম ভাঙার পর ম্যাট তার পাশে নতুন একটা স্নো গ্লোব দেখতে পায়। এরপর সে দেখে ঘরের সমস্ত আলো টিমটিম করছে। ম্যাট বুঝতে পারে আসলে সেখানে ঠিক কি হচ্ছে। সে তাড়াতাড়ি কেটকে জাগিয়ে সেই রুমের দিকে যায়। রুমে গিয়ে তারা অবাক হয়ে যায়, কারণ শেন উইশ করে রুমের মধ্যে একটা বাইরের পৃথিবী তৈরি করে ফেলেছিল। এখন সেখানে 4 দেওয়াল ঘেরা রুম ছিল না, তার বদলে ছিল একটা বিশাল বড় জঙ্গল আর বরফ ছিল। অন্যদিকে শেন স্নোম্যান তৈরি করতে ব্যস্ত ছিল। কেট তার ছেলের বানানো নতুন পৃথিবী দেখে আনন্দে আত্মহারা হয়ে যায়।
সে তার সাথে খেলতে শুরু করে, কিন্তু ম্যাট এসবে খুবই রেগে যায়। সে শেনকে টানতে টানতে ঘরের ভিতরে নিয়ে আসে। এরপরে কেট এবং ম্যাটের মধ্যে শেনকে রুমে থাকতে দেওয়া এবং বাইরে বেরিয়ে খেলতে দেওয়া নিয়ে খুব কথা কাটাকাটি হয়। ম্যাটের মতে এটা ক্ষতিকারক হতে পারে, কিন্তু কেটের এমন কিছুই মনে হয় না। তাদের এই ঝগড়ার মাঝেই ফোন বাজে এবং অনুমতি না থাকা সত্ত্বেও শেন ফোন তুলে নেয়। ম্যাট তার থেকে ফোন ছিনিয়ে নিজেই কথা বলতে শুরু করে। ফোনের অপর প্রান্ত থেকে জনের আওয়াজ শুনে ম্যাট ঘাবড়ে যায়। অন্যদিকে শেনের সাথে কথা বলে জন বুঝে গিয়েছিল তারা সেই রুম থেকে একটা বাচ্চার উইশ করেছিল। রান্নাঘরে রাখা দ্বিতীয় একটা ফোন থেকে কেট তাদের দুজনের সমস্ত কথা শুনে নেয়। জন জানায় শেনকে বাইরের পৃথিবীতে ভালোভাবে ঘুরতে দিতে চাইলে কেটকে তার জীবনের বলিদান দিতে হবে। অর্থাৎ কেট মারা গেলেই শেন মুক্ত হয়ে সাধারণ মানুষের মতোই বাঁচতে পারবে। তারপর তার বয়সও সাধারণ মানুষের মধ্যেই বাড়বে। তারপর জন ম্যাটকে জানায় সেও সেই রুমের থেকে জন্মানো একটা বাচ্চা। তখন তার মা তার বাবাকে মেরে ফেলেছিল এবং সে বড় হওয়ার পর তাকে তার মাকে হত্যা করতে বলেছিল, যাতে তার ছেলে এসব থেকে মুক্ত হতে পারে। তারপর সে ম্যাটকে জানায় ম্যাটের কাছে এখন দুটো রাস্তা আছে। প্রথমে সে কেটকে মেরে শেনকে বাঁচাতে পারে, আর তা না হলে সেই শেনকে মেরে কেটকে বাঁচাতে পারে। এসব কথা শুনে কেটের খুব খারাপ লাগে এবং সে ঘর ছেড়ে চলে যায়। কেটকে ঘর ছেড়ে যেতে দেখে ম্যাট খুব চিন্তায় পড়ে যায়। আসলে কেট গাড়ি অ্যাক্সিডেন্ট করে মরতে চাইছিল, কিন্তু সে এমন করতে পারে না। অপরদিকে ম্যাট শেনের সাথে পাগলের মতো ব্যবহার করে। সে শেনের সমস্ত জিনিস ফেলে দেয়, এমনকি স্টুডিও ভেঙে চুরমার করে দেয়। কিছুক্ষণ পর ম্যাট শেনের জন্য খাবার তৈরি করে, কিন্তু শেন তাকে বিভিন্ন রকম প্রশ্ন করতে থাকে। এই সব প্রশ্নে বিরক্ত হয়ে ম্যাট তাকে বলেই দেয় সে তাদের আসল সন্তান নয়, আর না তো শেনের কোনো বাবা মা আছে। সে রেগে গিয়ে শেনকে ঘরের বাইরেও বের করে দেয়। শেন ভয় পেয়ে উপরে চলে আসে। কিছুক্ষণ পর ম্যাট নিজের ভুল বুঝতে পারে এবং সে শেনের ঘরে গিয়ে তার কাছে ক্ষমা চায়। শেন তাকে একটা গল্প পড়ে শোনাতে বলে। তারপর সারা রাত তারা একসাথে ঘুমায়। ঘরে ফিরে তাদের দুজনকে একসাথে ঘুমোতে দেখে কেটের খুব ভালো লাগে। সেই রাতে ম্যাট এবং কেট ইন্টিমেসিতে ব্যস্ত হয়ে পড়ে। শেন লুকিয়ে তাদের দেখে নেয়। তারপর সে তাদের ঘুমানোর অপেক্ষা করে। তারা ঘুমিয়ে পড়লেই শেন লুকিয়ে সদর দরজার চাবি চুরি করে নেয়। পরের দিন সকালে সদর দরজা খোলা দেখে তারা দুজন বুঝে যায় শেন বাইরে চলে গিয়েছে। কিন্তু তখনই ঘরের অন্য জায়গায় শেনকে দেখে তারা অবাক হয়ে যায়, কারণ শেন এখন যুবক হয়ে গিয়েছিল, কিন্তু তার বুদ্ধি এখনো বাচ্চাদের মতোই ছিল। সে তার বাবা মায়ের দিকে গান পয়েন্ট করে তাদের হুমকি দেয়। কেট তাকে বোঝাবার চেষ্টা করে। এর মাঝেই ম্যাট শেনের উপর ঝাঁপ দেয়। তাদের মধ্যে কিছুক্ষণ লড়াই হয়। তাদের লড়াইয়ের মাঝে কেট মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর ম্যাট তাকে ঘুম থেকে তুলে বলে ভুলবশত গুলি লেগে শেন মারা গিয়েছে। এই খবরে দুঃখী হয়ে কাঁদতে কাঁদতে কেট ঘরের বাইরে বেরিয়ে যায়। অনেক বুঝিয়ে ম্যাট তাকে ঘরে ফিরিয়ে আনে। এরপর যেখানে তাদের লড়াই হয়েছিল সেখানে আসল ম্যাটের জ্ঞান ফিরে আসে। সে ঘরে কেটকে খুঁজতে থাকে। তারপর পুনরায় আলো টিমটিম করতে থাকে। সে ভয় পেয়ে সেই রুমের দিকে যায়। তার মনে হচ্ছিল তার রূপ নেওয়া শেন এবং কেট নিশ্চয়ই সেই রুমের ভেতরেই থাকবে। অপরদিকে কেট একদমই জানত না তার সাথে বসে থাকা ব্যক্তি ম্যাট নয়, শেন। কিন্তু শেনের বরফ খাওয়ার অভ্যাস দেখে কেট বুঝে যায় যে সে আসলে শেন ছিল। অপরদিকে ম্যাট নিজের সমস্ত শক্তি লাগিয়ে সেই রুম খোলার চেষ্টা করে। অতপর সমস্ত তার পার করে সে সেই রুমে পৌঁছে যায়, যেখানে জঙ্গল এবং অনেক উঁচু উঁচু গাছ ছিল। ম্যাট বুঝতে পারে সেই রুম ব্যবহার করে শেন জঙ্গলকে আরো বিস্তৃত করেছিল এবং সেখানে তাদের ঘরের মতোই একটা নকল ঘর তৈরি করেছিল। ম্যাট বুঝে যায় শেন সেই নকল ঘর কেটকে কিডন্যাপ করতে এবং তার সাথে ফিজিক্যাল হওয়ার জন্য তৈরি করেছিল। এই কথা মাথায় আসতেই ম্যাট কেটকে রক্ষা করার জন্য দৌড়ে সেই ঘরের মধ্যে ঢুকে যায়। সেখানে গিয়ে সে দেখে শেন কেটের সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করছে। ম্যাটকে সেখানে আসতে দেখে শেন পুনরায় লড়াই করার জন্য তৈরি হয়ে যায়। সুযোগ বুঝে কেট সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু হলে দুটো ম্যাটকে একে অপরের সাথে লড়াই করতে দেখে সে অবাক হয়ে যায়। তাদের দুজনের মধ্যে এতই মিল ছিল যে সে আসল নকলের তফাৎ করতে পারছিল না। হঠাৎই একটা ম্যাট তার হাত ধরে নেয়। কেট বুদ্ধি করে শেনকে তার নামে ডাকে। নিজের নাম শুনতে পেয়ে ম্যাট রূপী শেন গেটের দিকে তাকায়। তখন কেট তাকে ধাক্কা দিয়ে নিজের হাত ছাড়িয়ে নেয়, কিন্তু সেই ধাক্কার ফলে শেন মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। সে নিজের আসল রূপে চলে আসে। অপরদিকে ম্যাট এবং কেট সেই রুম থেকে বেরোনোর চেষ্টা করে, কিন্তু সেই ঘর শেন তার উইশ দিয়ে তৈরি করেছিল, তাই তারা এই ঘর থেকে বেরোতে পারে না। অনেক চেষ্টার পরও যখন তারা এই রুম থেকে বাইরে বেরোতে পারে না, তখন ম্যাট দাঁড়িয়ে যায় এবং সেখান থেকে বেরোনোর রাস্তা খুঁজতে থাকে। হঠাৎ সেখানে শেন চলে আসে। সে ম্যাটকে ছুরি দিয়ে মেরে ফেলে এবং কেটকে বোঝাবার চেষ্টা করে। তখনই সে বুঝতে পারে সেটা আসলে নকল কেট এবং ম্যাট ছিল। আসল কেট এবং ম্যাট রুম থেকে বেরিয়ে যায়, জঙ্গলে দৌড়াতে থাকে। তাদের ধরার জন্য শেনও তাদের পেছনে ছুটতে থাকে। আসল ঘরে পৌঁছেই শেন ম্যাটের উপর হামলা করে দেয়। ম্যাট তাকে নিজের সাথে টেনে টেনে ঘরের বাইরে নিয়ে আসে। নিজের জীবন বিপদে দেখে সে আবার ঘরে ফিরে যেতে চায়, কিন্তু তার ঘরে ঢোকার আগেই কেট দরজা বন্ধ করে দেয়। শেন মামা বলে ডাকতে থাকে, কিন্তু কেট ঘরের মধ্যে থেকেই তাকে বৃদ্ধ হতে দেখতে থাকে। ধীরে ধীরে তার শরীর গলতে শুরু করে এবং অবশেষে ছাইয়ে পরিণত হয়ে যায়।
এত ভুল করার পরেও কেট তার ছাইকে হাতে নিয়ে খুবই কাঁদে। আসলে সে শেনকে নিজের ছেলে মনে করেছিল। তারপর ম্যাট তার কাছে আসে এবং দুজনেই একে অপরকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদে। পরের সিনে আমাদের 1 মাস পরের ঘটনা দেখানো হয়। এখন তারা একটা ছোট্ট ঘরে শান্তিতে থাকে। কিছুদিন পর কেট ভয় পেয়ে তার প্রেগন্যান্সি টেস্ট করে এবং রিপোর্টে পজিটিভ আসে। তা দেখে সে খুব চিন্তায় পড়ে যায়। অপরদিকে সেই ঘরের আলো টিমটিম করতে থাকে এবং এই মুভি এখানেই শেষ হয়ে যায়।